ছাত্রছাত্রীরা ভালো আছো তোমরা? অনেকদিন পর তোমাদের সাথে দেখা। আজকে আমি তোমাদেরকে যে টপিকসটা পড়াবো সেটার নাম হচ্ছে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। আমরা মোটামুটি সবাই জানি এই টপিকসটার আগের নাম ছিল ইন্ট্রাউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন। রিসেন্টলি এটার নতুন নামকরণ হয়েছে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। তো এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিকস। এটা তোমাদের রিটেনে কোশ্চেন থাকবে এবং এখান থেকে তোমাদের এসিকিউ স্ট্রাকচারড ওরাল কোশ্চেনও হতে পারে, এছাড়া ভাইভাতেও আসতে পারে। তো ঠিক আছে, তোমাদের এখানে যা যা জানতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন কাকে বলে, এটা কেন হচ্ছে, কি কি টাইপের আছে, দ্যাট মিনস ক্লাসিফিকেশন জানতে হবে, কজগুলো জানতে হবে এবং এটা কিভাবে আমরা একটা ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন ক্লিনিক্যালি বলো বা ইনভেস্টিগেশনের মধ্যে ডায়াগনোসিস করতে পারি এবং এই পেশেন্টগুলোর বা বাচ্চার কী কী কমপ্লিকেশন হতে পারে এবং ওভারঅল কীভাবে ম্যানেজ করব। তো এইটুকু জানলে আমাদের মোটামুটি এটা সম্পর্কে ওভারঅল একটা ধারণা হবে। তো ঠিক আছে, আজকে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, কাকে বলে? তার মানে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন ইজ সেড টু প্রেজেন্ট ইন দোজ বেবিজ হুজ বার্থ ওয়েট ইজ লেস দেন 10% ফর এভারেজ ফর জেস্টেশনাল এজ। তার মানে কি, তোমরা একটা গ্রাফ দেখো, এই গ্রাফটা দেখলে তোমরা বুঝতে পারবে একটা ফিটাস তার যে জেস্টেশনাল এজ সেখানে ইজিলি 10 থেকে 90 পর্যন্ত যে পার্সেন্টালটা সেখানে এটা এভারেজ থাকে। তো এর উপরে গেলে আমরা যেমন লার্জ ফর জেস্টেশনাল এজ বলি এবং নিচে গেলে যেমন 10-এর নিচে গেলে স্মল ফর জেস্টেশনাল এজ বলি। তো ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন বলা হবে যখন এটা লেস দেন 10th পার্সেন্টাইজ। দ্যাট মিনস তোমরা এই কার্ভটা দেখো, সাপোজ এই 38 উইক্সে একটা নর্মাল বেবির 38 উইক্সে নর্মাল ওয়েট হওয়ার কথা 2800 গ্রাম। তো সে যদি 38 উইক্সে এটা 10% নিচে আসে, দ্যাট মিনস 1400 গ্রামের নিচে চলে আসে, 1400 গ্রাম চলে আসে, তাহলে এই বাচ্চাগুলোকে আমরা বলবো ফিটাল গ্রোথ রেস্ট্রিক্টেড বেবি। বুঝতে পেরেছ? তার মানে জেস্টেশনাল উইক্সে যে ওয়েট হওয়ার কথা তার থেকে যদি 10% নিচে চলে আসে, লেস দেন 10%, সেটাকে আমরা বলা হবে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। কিভাবে একটা ফিটাল গ্রোথ রেস্ট্রিক্টেড বেবি আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি? এবার এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারো, এই পিকচারটা দেখো, এটা একটা ফিটাল গ্রোথ রেস্ট্রিক্টেড বেবি। এই বেবিটা যেমন সেভাবে আমরা দেখতে পারি। তার মানে কি, লেন্থটা ইজিলি আনএফেক্টেড থাকে বা বেবি ওয়েট কম থাকবে, যার নর্মাল ওয়েট হওয়ার কথা তার থেকে 600 গ্রাম কমপক্ষে কম থাকবে। দ্যাট মিনস আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যেমন 38 উইক্সে হতে পারতো 28 মানে 2800 গ্রাম, সেখানে যদি এটা 2200 গ্রাম হয়, দ্যাট মিনস 600 গ্রাম লেস হয়, তাহলে এই বেবিগুলোকে আমরা ফিটাল গ্রোথ রেস্ট্রিক্টেড বলি। তো তাহলে এই বেবিটা দেখলে বোঝা যাচ্ছে ওর লেন্থ ঠিক আছে বাট ওয়েটটা কম। এছাড়া সাবকিউটেনাস ফ্যাট খুবই কম, দ্যাট মিনস বেবি লিন অ্যান্ড থিন, হেডটা কম্পারেটিভলি বড়, আই ওপেন, রিঙ্কলিং থাকে স্কিনে, আম্বিলিকাসগুলো থিন থাকবে এবং মিউকাস সিস্টেম থাকবে, ইয়ার লোবিউলগুলো এগুলো কার্টিলেজিনাস থাকবে, আইজ ওপেন থাকবে, পিনা কার্টিলেজিনাস থাকবে। তো এই বাচ্চাগুলোকে আমরা দেখলে জন্মের পরও বুঝতে পারবো যেমন এটা গ্রোথ রেস্ট্রিক্টেড, বাট আসলে আমাদেরকে বুঝতে হবে জন্মের আগে। দ্যাট মিনস অ্যান্টিনেটালি আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে। তার আগে আমাদের জানতে হবে তাহলে কি কি কারণে, যদি এই ডায়াগনোসিসটা আমরা করতে চাই আমাদেরকে অবশ্যই বুঝতে হবে কি কি কারণে এটা হতে পারে। আইদার সাসপিশিয়াস হতে পারে অথবা আমাদের আগে সাসপেক্ট করতে হবে কি কি কারণে হতে পারে। তো 40% ক্ষেত্রে আসলে কোনো কারণই জানা যায় না, আননোন থাকে 40% ক্ষেত্রে। এছাড়া ম্যাটার্নাল কজ হতে পারে, ফিটাল কজ হতে পারে অথবা প্লাসেন্টাল কজে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে। তো ম্যাটার্নাল কি কি কজ হতে পারে? ম্যাটার্নাল কজ বেসিক্যালি দুটো, একটা হচ্ছে কনস্টিটিউশনাল বা ফিজিওলজিক্যাল কজ, আরেকটা হচ্ছে প্যাথোলজিক্যাল কজ। ফিজিওলজিক্যাল যেটা, সেটাকে আসলে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন বলছি না আমরা, এটা বলছি কনস্টিটিউশনাল। তার মানে কি, এইটা হতে পারে কোনো মা যদি নিজে স্ট্রাকচারালি ছোট হয়, তার বিএমআই যদি কম হয় এবং তার যদি রেসিয়াল হতে পারে, যেমন ফ্যামিলিয়াল হতে পারে, রেসিয়ালি সে সাইজে ছোট, যার জন্য এই বাচ্চাগুলো ছোট হবে, কিন্তু তাদের কোনো আইদার অ্যানাটমিক্যাল ডিফেক্ট অথবা কোনো প্যাথোলজি থাকবে না। তো এই বাচ্চাগুলোকে আমরা বলা হয় কনস্টিটিউশনাল বা স্মল ফর জেস্টেশনাল এজ। তো এটা সাধারণত মা, বললাম যে মার বিএমআই কম হলে হতে পারে, মা কনস্টিটিউশনালি হতে পারে, স্মল মা হতে পারে অথবা রেশিয়াল কোনো কজ থাকতে পারে। কিন্তু মায়ের যদি কোনো প্যাথোলজিক্যাল কজ থাকে, দ্যাট মিনস প্যাথোলজিক্যাল গ্রোথ রেস্ট্রিকশন বলা হয় থাকে, সেটাকে আমরা ফিটাল গ্রোথ রেস্ট্রিক্টেড বেবি বলা হয়। তো এই প্যাথোলজিক্যাল কজগুলো কী কী হতে পারে? একটা হতে পারে মায়ের পুষ্টি। মায়ের পুষ্টি আমরা জানি প্রেগনেন্সিতে খুবই একটা ইম্পর্টেন্ট। এই মা যদি বিফোর প্রেগনেন্সিতে সে অ্যান্টিনেটালি বা বিফোর প্রেগনেন্সিতে সে ম্যালনারিস থাকে অথবা প্রেগনেন্সি থ্রু আউট প্রেগনেন্সিতে সে যদি ম্যালনারিস থাকে এবং সে পুষ্টিহীনতায় ভুগে, দ্যাট মিনস তার
নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে তাহলে ওদের এই বাচ্চাগুলোর এফজিআর হতে পারে। এছাড়া মার যদি কিছু মেডিকেল কজ থাকতে পারে, যেমন অ্যানিমিয়া, আমাদের দেশে প্রায় মারাই অ্যানিমিক থাকে, তো অ্যানিমিয়া একটা মেজর কজ অফ ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। এছাড়া মাদের হার্ট ডিজিজ থাকতে পারে, কোলাজেন ভাস্কুলার ডিজিজ থাকতে পারে, রেনাল ডিজিজ থাকতে পারে, এসএলই থাকতে পারে। এগুলো যে কোনো ডিজিজে এই বাচ্চাগুলোর প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হয়ে বাচ্চাগুলো সাধারণত এফজিআর হয়। এছাড়া মায়ের কিছু আদার কিছু ব্যাড হ্যাবিটের জন্য হতে পারে, যেমন আমাদের দেশে যদিও কম, তারপরে এই মাগুলো যদি অ্যালকোহলিক থাকে, স্মোকার থাকে, হিরোইন বা ড্রাগ এডিক্টেড থাকে, এগুলো একটা কজ অফ ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। তো মোটামুটি মায়ের এই কিছু কজের কারণেই বাচ্চাগুলো এফজিআর হতে পারে। বেবির কী কী কজ হতে পারে, দ্যাট মিনস ফিটালের কী কী কজ হতে পারে। ফিটাসের কজ যেগুলো, সেগুলো কিন্তু আসলে ফিটাসের নিজের ভিতরেই তৈরি হয়। তার মানে কি, ফিটাসের সমস্যা বাচ্চার নিজের সমস্যা, যেমন বাচ্চার স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকতে পারে, এই বাচ্চাটা জন্মগতভাবে যদি হার্টের সমস্যা থাকতে পারে, কিডনির সমস্যা থাকতে পারে, অথবা কার্ডিওভাস্কুলার যে সমস্যাগুলোর কারণে তাহলে বাচ্চাটা তার প্রপার নিউট্রিশন পাচ্ছে বাট সে ইউটিলাইজ করতে পারছে না, যার জন্য তার গ্রোথ রেস্ট্রিকশন হবে, যেহেতু তার স্ট্রাকচার অ্যাবনর্মালিটি আছে। বাচ্চার মধ্যে যদি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে, যেমন টর্চ ইনফেকশন, মার যদি কখনো টর্চ হয় বা এই টর্চটা যদি বাচ্চার মাধ্যমে ট্রান্সপ্লাসেন্টালি ইন্ট্রোডিউস করে, তো এই বাচ্চাগুলো সিমেট্রিক্যাল আইওজিআর হয়। দ্যাট মিনস বাচ্চাগুলো সব কিছুই জন্ম থেকে ছোট ছোট হবে। সিমেট্রিক্যাল মানে মাথা ছোট, হাত পা ছোট, সবই ছোট। তো এই বাচ্চাগুলো সাধারণত সিমেট্রিক্যালি আইওজিআর হয় টর্চ ইনফেকশন হলে। এছাড়া বাচ্চার যদি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকতে পারে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যেমন ট্রাইজোমি, পলিজোমি, টার্নার সিনড্রোম, এই বাচ্চাগুলো ইউজুয়ালি ফিটাল গ্রোথ রেস্ট্রিক্টেড হয়। এছাড়া মাল্টিপল প্রেগনেন্সিতেও হতে পারে। মাল্টিপল প্রেগনেন্সিতে কারণ এক্সেস ডিমান্ড বাড়ে, মা যদি সেই তুলনায় ডিমান্ডটা ইনটেক করতে না পারে, তাহলে দুটো বাচ্চা অথবা যে কোনো একটা বাচ্চাই আইইউজিআর বা এফজিআর হতে পারে। তো বাচ্চার এই কারণগুলো সাধারণত ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। এছাড়া প্লাসেন্টাল কিছু কজের কারণে হতে পারে, যেমন হচ্ছে তোমার প্লাসেন্টা প্রিভিয়া। একটা প্লাসেন্টা নর্মালি যদি সিচুয়েটেড হয়, সে খুব ভালোভাবে নিউট্রিশনটা সাপ্লিমেন্টেশনটা মেনটেন করতে পারে, কিন্তু সে যদি প্লাসেন্টা লো লাইং হয় অথবা অ্যাব্রোপসিও থাকে, ক্রনিক অ্যাব্রোপসিও, সেই ক্ষেত্রে কিন্তু এই প্লাসেন্টাটা বাচ্চাকে সার্কুলেশনটা মেনটেন করতে পারে না, যার জন্য এই বাচ্চাগুলো গ্রোথ রেস্ট্রিক্টেড বেবি হতে পারে। এছাড়া সার্কামভ্যালেন্ট প্লাসেন্টা হতে পারে, প্লাসেন্টাল ইনফেকশন, এগুলো কারণেও হতে পারে। তো অফল মোটামুটি এই কাজগুলোর কারণে আমাদের একটা বাচ্চা ফিটাল গ্রোথ রেস্ট্রিক্টেড বেবি হতে পারে। ঠিক আছে, আমরা জানলাম কিভাবে হলো। এখন তাহলে আমি আগে বলেছি কিভাবে করতে হবে ডায়াগনোসিস, আমাদের সেটা জানতে হবে। তাহলে আমাদের প্রথমে একটা, যদি আমাদের মনে হয় এটা একটা ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, তাহলে আমাদের প্রথমে হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রিতে আমি এই যে মায়ের হিস্ট্রিটা বললাম, যেমন মায়ের কনস্টিটিউশনাল কী অবস্থা, তারপর মার অ্যানিমিক কিনা, মার হ্যাবিটগুলো জানতে হবে, মায়ের হ্যাবিট, মায়ের কোনো ডিজিজ হিস্ট্রি আছে কিনা, এগুলো দেখতে হবে। এছাড়া এক্সামিনেশন করতে হবে, এই মাগুলো বিএমআই কেমন দেখতে হবে, মাগুলোকে অ্যানিমিক কিনা, ম্যালনারিস্ট কিনা, এগুলো দেখব। এবং লাস্ট হাফে তার প্রেগনেন্সি যে ওয়েটটা, সেটা গেইন করেছে কিনা। যদি ওয়েট গেইন না করে অথবা ওয়েটটা যদি স্টেশনারি থাকে অথবা ফল করে, এটা হচ্ছে সাসপিশিয়াস ফর ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। এছাড়া আমরা ফান্ডাল হাইট দেখব। ফান্ডাল হাইট ইউজুয়ালি আমাদের প্রত্যেকটা জেস্টেশনাল উইক্সের সাথে করেসপন্ড করে। সাপোজ 32 উইক্সের জেস্টেশনাল সিম্ফাইসের ফান্ডাল হাইট 32 সেন্টিমিটার হবে, বাট এটা যদি আমাদের 3 সেন্টিমিটার ল্যাগ হয়, তার মানে 3 সেন্টিমিটার যতটুকু হওয়ার কথা ছিল তার থেকে 3 সেন্টিমিটার কম হয়, তাহলে আমাদের চিন্তা হতে পারে এটা বোধহয় একটা প্যাথোলজিক্যাল গ্রোথ রেস্ট্রিকশন। আমার একটা মা যদি এসে বলছে, হিস্ট্রি দিচ্ছে 36 উইক্স, কিন্তু আমি ফান্ডাল হাইট পাচ্ছি 32 উইক্স, তাহলে সাসপিশিয়াস ফর ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। এছাড়া আমরা সিম্ফাইসের ফান্ডাল হাইট দেখে অ্যাবডোমিনাল গার্থটাও দেখবে। অ্যাবডোমিনাল গার্থ যদি দেখি যে তার কম্প্যারিজন করি আগেগুলোর সাথে স্টেশনারি থাকে অথবা কমে আসে অথবা বাড়ছে না, তাহলে এই আমাদের সাসপিশন হবে এটা ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। এছাড়া অ্যাবডোমেনটা প্যালপেট করলে যদি ফুল অফ ফিটাস মনে হয়, দ্যাট মিনস লাইটার ভলিউম যদি কম মনে হয়, এটাও ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট কজ অফ ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন। তাহলে আমরা ক্লিনিক্যালি প্রথমে হিস্ট্রি নিলাম, দ্যাট মিনস মায়ের এই মাগুলোর কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে কিনা দেখলাম, কোনো মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা দেখলাম, ম্যাটার্নাল পুরো প্রেগনেন্সিতে তার নিউট্রিশনাল স্ট্যাটাসটা অ্যাসেস করলাম, জেনারেল এক্সামিনেশন করলাম, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি এটা ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে। তো এখন আমাদের এটা মোটামুটি একটা কনক্লুশন আসতে হবে, সেই ক্ষেত্রে আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হবে। কিভাবে আমরা ইনভেস্টিগেশন করে এটা একটা কনফার্ম করবো যে ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন নাকি অন্য কোনো সমস্যা। তো ইনভেস্টিগেশনের মধ্যে ফার্স্ট অফ অল আমরা যেটা একটা কমন ইনভেস্টিগেশন করি সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। তো নর্মাল আলট্রাসোনোগ্রাফিতে যেমন আমার যদি 36 উইক্স হয়, তো সেই ক্ষেত্রে 36 উইক্সই বলবে, 36 উইক্সের যে ওয়েট হওয়ার কথা সেটা বলবে, লাইকের ভলিউম নর্মাল সেটা।
কিন্তু একটা গ্রোথ রেস্ট্রিক্টেড বেবিতে আমার 36 উইক্সে যেমন সাপোজ যদি 2600 গ্রাম ওয়েট হয়, এখানে বলবে 2000, দ্যাট মিনস 600 গ্রাম প্রায় কম থাকবে, লাইকের ভলিউম কম থাকবে। এছাড়া আমাদের যে বাইপ্যারাইটাল ডায়ামিটার সেগুলো সিমেট্রিক্যালি সব কিছু কম পাবো, যেমন আমরা হেড সার্কামফারেন্স কম পাবো, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স কম পাবো সময়ের তুলনায়। 36-এ যেরকম হওয়ার কথা বা 38-এ যাওয়ার কথা, এই সময়তে যেরকম পাওয়ার কথা তার চেয়ে আমরা কম পাবো সিমেট্রিক্যাল হলে। দ্যাট মিনস সিমেট্রিক্যাল মানে সব কিছু কম কম, হেড সার্কামফারেন্স কম পাবো, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স কম পাবো, ফিমেরাল লেন্থ কম পাবো, এটাই। আর অ্যাসিমেট্রিক্যাল হলে আমরা আলট্রাতে বলবে হেডটা বড় ঠিক আছে, হেড সার্কামফারেন্স ঠিক আছে, বাট অ্যাবডোমিনাল সার্কামফারেন্স এবং ফিমেরাল লেন্থটা কমে গিয়েছে। তো একটা আলট্রাসোনোগ্রাফি করে আমরা কিভাবে বুঝতে পারবো এফজিআর? তাহলে একটা বললাম আমরা যেই জেস্টেশনাল উইক্সে যত ওয়েট হওয়ার কথা তার থেকে প্রায় 600 গ্রাম কম বলবে আলট্রাসোনোগ্রাফিতে। লাইকের ভলিউমটা আমাদের অলিগো থাকতে পারে, ঠিক আছে। আর হচ্ছে যেটা বাইপ্যারামিটাল ডায়ামিটার বা হেড সার্কামফারেন্স, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, তারপর হচ্ছে ফিমেরাল লেন্থ, এগুলো নর্মাল যে সময় যে যতটুকু থাকার কথা তার চেয়ে কম পাবো। তো এই আলট্রাসোনোগ্রাফি দেখে আমাদের এটা একটা ধারণা হতে পারে এটা ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, কিন্তু এটা কনস্টিটিউশনাল হতে পারে অথবা প্যাথোলজিক্যালও হতে পারে। তো এটা কনস্টিটিউশনাল, দ্যাট মিনস আমি যেটা বলেছিলাম অ্যানাটমিক্যাল কোনো সমস্যা নাই, স্মল মাথায় স্মল কিনা অথবা প্যাথোলজিক্যাল কিনা সেটা বোঝার জন্য আরও এখন আপডেটেড যেসব ইনভেস্টিগেশন আছে সেটা হচ্ছে ডপলার আলট্রাসোনোগ্রাফি। ডপলার আলট্রাসোনোগ্রাফি করে আমরা মোটামুটি এটা অ্যাসেস করতে পারি এটা একটা প্যাথোলজিক্যাল নাকি ফিজিওলজিক্যাল। তো একটা নর্মাল, তোমরা এই পিকচারটা দেখো, একটা নর্মাল আলট্রাসোনোগ্রাফি ইউটেরাইন আর্টারি, প্রথমে আমরা যেটা যদি কেউ প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে আমরা অ্যাসেস করতে পারি যে এই মাটা ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে, আমরা আগে থেকে 24 উইক্স থেকে কিন্তু ইউটেরাইন আর্টারি ডপলার করে প্রেডিক্ট করতে পারি ওর প্যাথোলজিক্যাল গ্রোথ রেস্ট্রিকশন হচ্ছে কিনা। দ্যাট মিনস এখানে তোমরা পিকচারটা দেখো, একটা ইউটেরাইন আর্টারি ডপলার যেটাকে নচ থাকার কথা না, সেখানে একটা নচিং আছে। দ্যাট মিনস এই নচিংটা হচ্ছে ফিচার অফ আইইউজিআর। এই নচিংটা যদি থাকে, এখানে একটা নচ দেখাচ্ছে, এই নচটা হচ্ছে তার মানে বাচ্চাটা গ্রোথ প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হচ্ছে। আর যখনই একটা বাচ্চা প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হবে তখনই সে গ্রোথ রেস্ট্রিক্টেড হবে। তো এটা দিয়ে আমরা, এটা আসলে প্রেডিক্টিভ ভ্যালু বেশি, তো প্রেডিকশন করতে পারি আমরা 24 উইক্স থেকে যে এই বাচ্চাটা প্যাথোলজিক্যাল গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে। আর ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা যেটা করি মেইনলি আম্বিলিক্যাল আর্টারি ডপলার এবং মিডল সেরিব্রাল আর্টারি ডপলার দিয়ে। তো একটা তোমরা পিকচারটা দেখো, একটা আম্বিলিক্যাল আর্টারি ডপলার যেটা নর্মাল, দ্যাট মিনস সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ফ্লো রেশিওটা নর্মাল থাকে, সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক, বাট এটা রিডিউসড হতে পারে, অ্যাবসেন্ট হতে পারে, রিভার্স হতে পারে। রিডিউস মানে সিস্টোলিক ডপলারে বাচ্চা সার্কুলেশন পাচ্ছে, বাট ডায়াস্টোলিকের সময় বাচ্চা সার্কুলেশন কমে যাচ্ছে, তার মানে এই বাচ্চাটা আইইউজিআর এর দিকে যাচ্ছে। তো এটাকে বলা হয় রিডিউসড। রিডিউসড হচ্ছে মাইল্ড ভ্যারাইটি, এটা হচ্ছে অ্যাবসেন্ট। এই যে এই পিকচারটা দেখো, তোমার ফ্লো ডায়াস্টোলিক ফ্লোর যেটা অ্যাবসেন্ট হয়ে গেছে, দ্যাট মিনস ডায়াস্টোলিকের সময় বাচ্চাটা সার্কুলেশন পাচ্ছে এটা, তো যার জন্য এটা অ্যাবসেন্টটা বোঝাচ্ছে যে বাচ্চাটা মডারেটলি আইইউজিআর বা খারাপ হচ্ছে, বাচ্চাটা অলরেডি ডিস্ট্রেসে আছে। আর রিভার্স ফ্লো মানে সিস্টোলিক ঠিক আছে, বাট ডায়াস্টোলিকের সময় বাচ্চার ফ্লোটা একদম উল্টো হয়ে যাচ্ছে, দ্যাট মিনস বাচ্চার কোনো অর্গানই আমাদের নর্মাল সার্কুলেশনে যাচ্ছে না, সার্কুলেশন পাচ্ছে না, একদম রিভার্স, তার মানে এই বাচ্চাটা খুবই খারাপ আছে, অলরেডি সিভিয়ারলি আইইউজিআর। তো মোটামুটি আমরা মিডল আম্বিলিক্যাল আর্টারি ডপলার দিয়ে বুঝতে পারি এটা বাচ্চাটার মাইল্ড, মডারেট না সিভিয়ার অথবা কতটুকু আইইউজিআর আছে। এছাড়া আমরা যেটা আরেকটা করি মিডল সেরিব্রাল আর্টারি ডপলার। মিডল সেরিব্রাল আর্টারি ডপলার দেখা হয় মেনলি এখানে বাচ্চার ব্রেন সার্কুলেশন কেমন পাচ্ছে, দ্যাট মিনস একটা আমাদের ভাইটাল অর্গান আমরা জানি হার্ট আর ব্রেন, যখন একটা বাচ্চা ডিস্ট্রেসে থাকে তখন জন্মগতভাবে তার সব অর্গানগুলোকে সাপোর্ট কম দিয়ে, সার্কুলেশন কম দিয়ে বাচ্চাটাকে হার্ট এবং ব্রেনের সার্কুলেশন দিয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়, এটা তো তার যে নর্মাল মেকানিজম। কিন্তু যখন তার মিডল সেরিব্রাল আর্টারি ডপলারে আমরা ব্রেন সার্কুলেশনটা দেখি, তো মিডল সেরিব্রাল আর্টারি মেনলি সেন্ট্রালাইজেশন অফ ফ্লো বলা হয়। যখন দেখি যে সেন্ট্রালাইজেশন অফ ফ্লো, দ্যাট মিনস ব্রেনের সাপ্লাই বেড়ে গেছে, তার মানে তার অন্য ভাইটালস অন্য অর্গানগুলোতে তার সার্কুলেশন কমে গিয়েছে, দ্যাট মিনস এই বাচ্চাটা সে কম্পেনসেটিং মানে সে অলরেডি খারাপ এবং সে কম্পেনসেট করার জন্য শুধু ব্রেন সার্কুলেশনটা মেনটেন করছে। তো এই মিডল সেরিব্রাল আর্টারিতে যখন আমরা সেন্ট্রালাইজেশন অফ ফ্লো পাই, দ্যাট মিনস মিডল সেরিব্রাল আর্টারি দিয়ে ব্রেনের সার্কুলেশনটা ইনক্রিজ হয়েছে দেখি এবং অন্যগুলোতে কোথাও পাচ্ছি না, তার মানে এই বাচ্চাটা কম্পেনসেটিং এবং এই বাচ্চাটা খুবই খারাপ। এই ডপলার দিয়ে আমরা মোটামুটি অ্যাসেস করতে পারি এটা একটা কি ধরনের এফজিআর। তাহলে আমি কি বললাম, প্রথমে আমরা ক্লিনিক্যালি দেখব হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে, দেন ইনভেস্টিগেশন।
ইনভেস্টিগেশনের মধ্যে আমরা প্রথমে করি একটা আলট্রাসোনোগ্রাফি নর্মাল, যেটাতে হচ্ছে আমরা কি বলবো একটা নর্মাল যে বাচ্চা যে জেস্টেশনাল উইকস তার থেকে উইকস হিসেবে ওয়েট এস্টিমেটেড জেস্টেশনাল উইকস ওয়েট কম হবে, লাইকের ভলিউমটা কম হতে পারে, এছাড়া যে ডায়ামিটারগুলো সেগুলো কম হবে, হেড সার্কামফারেন্স অ্যাবডোমিনাল সার্কামফারেন্স এগুলো কম হবে। এছাড়া আমরা অ্যাসেস করি আরও কি দিয়ে আম্বিলিক্যাল আর্টারি ডপলার, মিডল সেরিব্রাল আর্টারি। তো ইন্টারনাল আর্টারি ডপলারতে আমরা প্রেডিক্ট করতে পারি বাট অ্যাসেস করতে পারি না। অ্যাসেস করার জন্য আমাদের মেনলি লাগবে আম্বিলিক্যাল আর্টারি ডপলার এবং মিডল সেরিব্রাল আর্টারি ডপলার। আম্বিলিক্যাল আর্টারি ডপলার যখন রিডিউসড হয় এটা মাইল্ড ভ্যারাইটি, তার মানে বাচ্চাটা আইজি দিকে যাচ্ছে এবং মাইল্ড ভ্যারাইটি এটা ইজিলি রিভার্সিবল। আর যখন অ্যাবসেন্ট পাবো আম্বিলিক্যাল আর্টারি ডপলারে তখন এই বাচ্চাটা মডারেট আইওজিআর বা খারাপ হচ্ছে। আর যখন রিভার্স পাবো তার মানে অলরেডি বাচ্চাটা সিভিয়ার আইওজিআর এবং এটা নন কম্পেনসেটিং। তো এইটার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু এই বাচ্চাগুলোকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, ম্যানেজের উপর আমরা আগে জেনে নিই এই যেরকম একটা যদি আইওজিআর বা এফজিআর থাকে তাদের কি কমপ্লিকেশন হতে পারে। তো আমরা জানি যেহেতু এফজিআর মেনলি আসলে বাচ্চার উপরই সব ইফেক্ট করে, মায়ের উপর তেমন কোনো কমপ্লিকেশনই নেই, শুধুমাত্র অপারেটিভ ইন্টারফারেন্স এবং অপারেশনের যে কমপ্লিকেশন সেগুলো হতে পারে, আদারওয়াইজেও বাচ্চাটাই বেশি অ্যাফেক্টেড হয়। এই বাচ্চাগুলো অ্যান্টিনেটাল, ইন্টারনেটাল, ইভেন পোস্টনেটাল আফটার বার্থেও মানে কমপ্লিকেটেড হতে পারে। তো অ্যান্টিনেটালে আমরা জানি কি যেহেতু সে একটা স্ট্রেসে আছে, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি আছে, তাহলে ওকে সবসময় একটা ক্রনিক ফিটাল ডিস্ট্রেস হতে পারে, ক্রনিক ফিটাল ডিস্ট্রেস হয়ে আলটিমেটলি ফিটাল ডেথ হতে পারে। ডেলিভারি প্রসেসও হতে পারে, দ্যাট মিনস ইন্টারনেটালিও একই হতে পারে, ও হাইপোক্সিয়া হতে পারে, অ্যাসিডোসিস হতে পারে, হয়ে আলটিমেটলি স্টিল বর্ন হতে পারে এই বাচ্চাগুলো। দ্যাট মিনস ডেলিভারি প্রসেসে তার অ্যাসিডোসিসের কারণে সে এক্সপায়ার করতে পারে। পোস্টনেটালি বা ডেলিভারির পর সে ইমিডিয়েটলিও কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, লেটও তাদের অনেক কমপ্লিকেশন হতে পারে। ইমিডিয়েটলি কী হতে পারে, একই যে স্পেশিয়া হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসেমিয়া, পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপিনিয়া, সব ধরনের কমপ্লিকেশন এই বাচ্চাগুলোর হয়। হাইপার ভিসকোসিটি সিন্ড্রোম, ইন্ট্রাভেন্ট্রিকুলার হিমোরেজ, নেক্রোটাইটিস ইন্টিগ্রালাসে যা আছে, হাইপোক্যালসেমিয়া, হাইপোক্যালেমিয়া সবগুলো হতে পারে। কারণ ইভেন মাল্টি অর্গান ফেলিয়ার হতে পারে, কারণ আমরা জানি এই বাচ্চাগুলো সবগুলো অর্গানই মোটামুটি আন্ডার ডেভেলপড, যার জন্য সে কোনো কিছুই মেনটেন করতে পারে না বলে আলটিমেটলি সব অর্গান ফেলিয়ার হতে পারে এবং আলটিমেটলি ইনক্রিজ পেরিনেটাল মর্টালিটি আর মরবিডিটিও বেড়ে যায় এদের। তো এই সমস্যাগুলো ইভেন এই বাচ্চাগুলো যদি ঠিক আছে আমরা আর্লি স্টেজে সার্ভাইভ করলো, সবই করলো, বাট ওরা বেঁচে থাকলে লেটেও তাদের কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তো সেটা হতে পারে যেমন রিটার্ডেড, তাদের এই বাচ্চাগুলো পরবর্তীতে দেখা যেতে পারে বেঁচে গেছে বাট নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্ট আছে, অথবা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টটা তাদের একটু কম অন্য দু বাচ্চাদের তুলনায়। হ্যাঁ, তাহলে এদেরকে রিটার্ডেড নিউরোলজিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হতে পারে। এছাড়া মেটাবলিক কিছু সিনড্রোম, দ্যাট মিনস মেটাবলিক যে ডিজিজগুলো সে যেমন লেট অনসেট ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, ওবেসিটি, এই ডিজিজগুলো তাদের হতে পারে। ইভেন করোনারি হার্ট ডিজিজ মতো কমপ্লিকেশনও ভবিষ্যতে তাদের হতে পারে। যাই হোক, আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি, আমরা যদি একটা অ্যাসেস করতে পারি, আমরা যদি প্রেডিক্ট করতে পারি, এই মাগুলোকে আমরা একটা সুন্দর বাচ্চা উপহার দিতে পারি। তো আমাদের কাজেই খুব ম্যানেজমেন্টটা হতে হবে, খুব ফ্রুটফুল। হ্যাঁ, ম্যানেজমেন্টটা আমাদের খুব, একটা মাকে যখন অ্যান্টিনেটালি আসতে হবে তাকে খুব ভালো করে অ্যাসেস করতে হবে, তাকে আমরা আইডেন্টিফাই করতে হবে, আইদার তার কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকলে সেটা অ্যাসেস করে তাকে কারেকশন করতে হবে, তাহলে আমরা এই বাচ্চা মাগুলোকে ম্যানেজ করে একটা সুন্দর বাচ্চা উপহার দিতে পারবো। তো ম্যানেজমেন্টটা আমাদের কি, আমরা যদি দেখি আমরা যদি অ্যান্টিনেটালি একটা মা এরকম পাই মনে হচ্ছে সে সাসপিশিয়াস ফর গ্রোথ রিস্ট্রিকশন, আবার ইনভেস্টিগেশনও দেখলাম আমাদের সাসপিশিয়াস ফর গ্রোথ রিস্ট্রিকশন, তো তার আরও ডেলিভারি থেকে রিমোট, দ্যাট মিনস এখনও আর্লি স্টেজে আছে, হ্যাঁ মানে অনেক টাইম আছে, তাহলে আমরা ওদেরকে কি করব, কিছু জেনারেল ম্যানেজমেন্ট করব যেটা কিছুটা ইমপ্রুভমেন্ট করে আইওজিআর, যেমন হচ্ছে বেড রেস্ট দিব, লেফট লেটারাল পজিশনে সার্কুলেশন বাড়বে, তারপর হচ্ছে যে ডায়েট খায় তার থেকে এক্সট্রা 300 কিলোক্যালোরি ডায়েট বেশি দিব, ব্যালেন্স ডায়েট দিব যাতে তার বাচ্চাটা একটু নিউট্রিশন পায়। এছাড়া কোনো ট্রিটমেন্ট কজ আছে কিনা সেটা আগে দেখতে হবে, যেমন মা যদি সিগারেট স্মোকার হয়, অ্যালকোহলিক হয়, এগুলোকে আমরা অফ করতে বলবো। এছাড়া প্রতিদিন হাইপার অক্সিজেনেশন দিব, অ্যাটলিস্ট 2.5 লিটার পার মিনিট করে অক্সিজেন যদি আমরা পার ডে দিতে পারি, হাইপার অক্সিজেনেশন বাচ্চার কিছুটা সার্কুলেশন ইমপ্রুভ হয়। এছাড়া আমরা আগে থেকে যদি তার কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে প্রেডিক্ট করতে পারি, এই মাগুলোকে আমরা প্রিভেন্টিভ হিসেবে লো ডোজ অ্যাসপিরিন 60 মিলিগ্রাম পার ডে আমরা দিয়ে রাখতে পারি, তাহলে এক্ষেত্রে বিশেষ করে এগুলো যদি কোলাজেন ভাস্কুলার ডিজিজ থাকে তো সেক্ষেত্রে খুব ভালো কাজ করে প্রোফাইলেক্টিভ হিসেবে। তো এটা আমরা জেনারেলি ম্যানেজ করবো, জেনারেল ম্যানেজমেন্টে কিছুটা ইমপ্রুভ হয়, বিশেষ করে মাইল্ড ভ্যারাইটি হলে
স্পেসিফিক ম্যানেজমেন্টটা কি? স্পেসিফিক ম্যানেজমেন্ট ডিপেন্ড করবে আসলে আমাদের কি টাইপের, সে কি মাইল্ড কন্ডিশনে আছে না সিভিয়ার কন্ডিশনে আছে, এবং তার কত জেস্টেশনাল উইকস সেটার উপর ডিপেন্ড করবে। যদি জেস্টেশনাল উইকস 37 ক্রস করে যায় এবং সেই স্টেজে মা আমাদের কাছে আসে সেই জেস্টেশনাল উইকসে, এবং এটা যদি মাইল্ড ভ্যারাইটি হয়, আমরা ডেলিভারি করব, এবং যেটা 37-এ সেটা মাইল্ড হোক সিভিয়ার হোক আসলে ওয়েট করার আর কোনো স্কোপ নেই। 37-এর পর হয়তো বাচ্চা নিউট্রিশন পাবেই না। তো 37 হয়ে গেলে আমরা ডেলিভারি করে ফেলবো, বাট আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে 37-এর আগে আসলে। তো 37-এর আগে আসলো মা, কিন্তু এটা যদি লেস সিভিয়ার ভ্যারাইটি হয়, সে দ্যাট মিনস সিভিয়ার ভ্যারাইটি বলতে আমাদের যদি আমরা ডপলারের উপর ডিপেন্ড করব, আমাদের যে রিপোর্ট সেটার উপর অনেকটা ডিপেন্ড করব। আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন প্লাস ডপলারে যদি দেখি আমরা রিডিউসড আছে, তাহলে আমরা এই জেনারেল ম্যানেজমেন্ট দিব, সাথে কিছু স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে ফ্লুইড দিতে পারি ডেইলি 1 লিটার করে, তারপর ডেক্সামিথাসোন ডোজ কমপ্লিট করব। আমি মনিটরিং করব, আমার মনিটরিং যদি ভালো থাকে, কিছুটা ইমপ্রুভমেন্ট হয়, ফিটাল হার্ট ভালো থাকে, আমরা 37 পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করব। বাট যদি অ্যাবসেন্ট ভ্যারাইটি হয়, তার মানে বাচ্চা অলরেডি খারাপ, তাহলে আমরা শুধুমাত্র ডেক্সামিথাসোন ডোজ কমপ্লিট করে ওকে ডেলিভারি করে ফেলবো। আর যদি রিভার্স হয়, দ্যাট মিনস 37-এ আসছে অথবা 37-এর আগেও 34-এও যদি আসে, রিভার্স ভ্যারাইটি হয় ডপলারে, দ্যাট মিনস এই বাচ্চাগুলো অলরেডি কম্পেনসেটিং, সেক্ষেত্রে আমাদের আর ওয়েট করার কোনো স্কোপ নেই। সেক্ষেত্রে আমরা জাস্ট ডেক্সামিথাসোন ডোজ কমপ্লিট করেই বাচ্চাগুলোকে ডেলিভারি করে ফেলবো। তো এখন আমাদের ডেলিভারিটা কীভাবে হবে? আইদার ভ্যাজানাল অর অ্যাবডোমিনাল। তো যদি এটা নর্মাল, সাপোজ এটা মাইল্ড ভ্যারাইটি হয়, আদার কোনো কন্ট্রিবিউশন না থাকে ফর সিজন সেকশন, আমরা ভ্যাজানাল ডেলিভারি করতে পারি, ইনজেকশন দিতে পারি, অক্সিটোসিন দিয়ে এআরএম করতে পারি, প্রোগ্রেস অফ লেবার যদি ভালো থাকে, ফিটাল কন্ডিশন যদি ভালো থাকে, ভ্যাজানাল ডেলিভারি অ্যালাউ করবো। বাট যদি এটা সিভিয়ার ভ্যারাইটি হয় অথবা আদার কোনো অবস্টেটিক্যাল গ্রাউন্ড থাকে, তাহলে আমরা মোড অফ ডেলিভারি ইজিলি সিজন সেকশনের মাধ্যমে করব। তবে এই বাচ্চাগুলোর জন্য অবশ্যই আমরা একটা নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট রেডি রাখতে, এমন জায়গায় ডেলিভার করবো যেখানে নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থাকে, একজন পেডিয়াট্রিশিয়ান অ্যাভেলেবেল হয়, এবং প্রপার কাউন্সেলিংয়ের পরে এই ডেলিভারিগুলো হতে হবে। তো ঠিক আছে ছাত্রছাত্রীরা, মোটামুটি এটুকুই আজকে। তাহলে আমরা একটা জানলাম ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন কি, এটা কিভাবে কেন হয়, কিভাবে আমরা আইডেন্টিফাই করবো এবং কীভাবে ম্যানেজ করবো। তো এতটুকু জানো, নেক্সটে অন্য টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততদিনে ভালো থাকো, আল্লাহ হাফেজ।